মাওয়াজ ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস যদিও সন্ধ্যা। আজকে উপন্যাসটির শেষ পর্ব। মতিউর রহমানকে আজ অতি আনন্দিত মনে হচ্ছে। এমনিতেই তিনি আনন্দে থাকেন। তার মুখ ভর্তি পান, হাতে জ্বলন্ত সিগারেট। পান সিগারেট কিছুদিন আগে ছেড়ে দিয়েছিলেন, দুটোই আজ ধরেছেন। ঘরে পান ছিল না, দোকান থেকে 5 খিলি জর্দা দেয়া পান এনেছেন। সেই 5 খিলির 3টা শেষ হয়ে গেছে। তাকে আবারও পান কিনতে যেতে হবে। মতিউর রহমানের আনন্দের কারণ তার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে ভালো, গ্রামে খামার বাড়ি করেছে, 2টা পুকুর কাটিয়েছে। পুকুরে মাছের চাষ হয়। হাঁস মুরগি গরু ছাগল নিয়ে থাকে বলেই বোধহয় চেহারায় চাষা চাষা ভাব আছে। সেটা কোনো বড় ব্যাপার না। পুরুষের পরিচয় চেহারায় না, কর্মে। ছেলে কর্মবীর। বিয়ের এই প্রস্তাব এসেছে মিতুর শ্বশুরবাড়ির দিক থেকে। মিতুর শ্বশুর ওয়াজেদ আলী খোঁজখবর করে বের করেছেন। তাদের দিক থেকে সামান্য আত্মীয়তাও আছে। ওয়াজেদ আলী মানুষটাকেও মতিউর রহমান খুব পছন্দ করেছেন। ওয়াজেদ আলীর যে পরিচয় পেয়েছেন তাতে মনে হয়েছে, না, এতদিনে মনের মতো একজনকে পাওয়া গেছে। ওয়াজেদ আলী গলা নামিয়ে বলেছেন, বুঝেছেন বেআই সাহেব, আমাদের বয়স হয়ে গেছে, বেশি দিন নাই। যে কোনো সময় আজরাইল এসে বলবে, এই শুয়োরের বাচ্চা উঠ, সময় হয়েছে। বলবে না? বলবে তো বটেই। শেষ কয়েকটা দিন যদি আমরা একটু রং ঢং করি, অসুবিধা কি? অসুবিধা আছে? না, অসুবিধা কি? ওয়াজেদ আলী আনন্দিত গলায় বললেন, সার কথা বলে ফেলেছেন। জগতের সার কথা হলো অসুবিধা কি? তোমরা ইয়াংম্যানরা যদি ফুর্তি করতে পারো, আমরা কেন পারবো না? আমাদের দাবি আরো বেশি। আমাদের দিন শেষ। দিন শেষ কিনা বলেন? অবশ্যই দিন শেষ। এখন যদি এই শেষ বেলায় মাঝে মধ্যে সামান্য ওষুধ খাই, কার বাপের কি? নিজের পয়সায় ওষুধ খাচ্ছি, তোর পয়সায় তো না। মতিউর রহমান বললেন, ওষুধ জিনিসটা বুঝলাম না। ওয়াজেদ আলী বললেন, না বোঝার কি আছে? যে ওষুধ খেলে মনে আনন্দ হয়, রাতে ঘুম ভালো হয়, সেই ওষুধ। এখনো বুঝেন নাই? বুঝেছি। কোকের সঙ্গে মিক্স করে নিয়ে এসেছি। খাবেন নাকি এক ঢোক? গরমের সময় ভালো লাগে। মতিউর রহমানের খেতে খুবই ইচ্ছা করছে। তারপরেও বললেন, না থাক। ওয়াজেদ আলী বললেন, আপনি না খেলে আমিও খাবো না। এই জিনিস একা একা খেলে আর ওষুধ থাকে না, তখন হয়ে যায় বিষ। মতিউর রহমান তখন বেয়াইকে সঙ্গ দেওয়ার জন্যে ওষুধ মেশানো কোক বেশ খানিকটা খেয়ে ফেললেন। ওষুধের গুণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, খামার বাড়ি দেখে তিনি মুগ্ধ হলেন। বেশ কয়েকবার বললেন, এই ছেলে কর্মবীর, আসল কর্মবীর। আমার মেয়ের সঙ্গে যদি বিয়ের কথাবার্তা না হতো, তাহলে আমি এই ছেলের পা ছুঁয়ে সালাম করতাম। কদমবুসি করার মতো ছেলে। ফেরার পথে তিনি খামারের 4 কেজি দুধ, লাউ, লাউ শাক, পুকুরের সরপুটি, 1 ঝুড়ি কাঁচা বাদাম নিয়ে ফিরলেন। ছেলেই প্রথমবার চীনাবাদামের চাষ করেছে, ভালো ফলন হয়েছে। মতিউর রহমান ছেলের 2টা ছবিও নিয়ে এসেছেন, আনিকাকে দেখাবেন। পাত্রের ছবি হিসেবে 2টা ছবির কোনোটাই চলে না। একটা ছবিতে ছেলে অস্ট্রেলিয়ান গরুর পিঠে হাত দিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে, আরেকটায় সে মালকোচা মেরে পুকুরে দাঁড়িয়ে আছে, তার হাতে 4 কেজি ওজনের এক রুই মাছ। রাতের খাবারের পর মতিউর রহমান আনিকা এবং তার মাকে ডেকে পাঠালেন। তার দীর্ঘ বক্তৃতা দিয়ে মূল প্রসঙ্গে যাবার শখ ছিল। আনিকা তা হতে দিল না। গম্ভীর মুখে বলল, যা বলার তাড়াতাড়ি বলো, আমি শুয়ে পড়ব, আমার মাথা ধরেছে। মতিউর রহমান বললেন, তোর বিখ্যাত মাথা কি সবসময় ধরা অবস্থায় থাকে? আনিকা বলল, সবসময় থাকে না, এখন মাথা ধরেছে, কি বলবে বলো। কিছুক্ষণের জন্য হলেও শান্ত হয়ে বস, তারপর বলি। আনিকা বসল। মতিউর রহমান সিগারেট ধরাতে ধরাতে বললেন, তুই কি ঠিক করেছিস? বিয়ে করবি নাকি করবি না? বিয়ে করব না এমন কথা তো কখনো বলিনি। ছেলে কি তোর বোনের মতো তুই ঠিক করবি, নাকি আমাদের হাতে ছেড়ে দিবি? আমার পছন্দের একজন আছে, তাকে বিয়ে করব। সেই একজনটা কে? এখন কিছু বলতে চাচ্ছি না বাবা, যখন সব ঠিকঠাক হবে তখন বলবো। সব ঠিকঠাক হবে মানে কি? কোন জিনিসটা ব্যাঠিক? সবই ব্যাঠিক, ঠিক করার চেষ্টা করছি। মতিউর রহমান বললেন, যে ছেলেকে বিয়ের কথা ভাবছিস তাকে কি আমরা চিনি? হ্যাঁ, চেনো। শওকত না তো? আনিকা কিছু বলল না। মতিউর রহমান বললেন, এই বিষয়ে আমি আগেই সন্দেহ করেছি। আমি তো পিডার দিয়ে দুধ খাই না, জগতের হিসাব জানি। আধা বুড়া এক ছেলে, তাকে বিয়ে করবি কোন দুঃখে? টাকা নাই, পয়সা নাই, আয় রোজগারও নাই, ভ্যাগাবন্ড। আনিকা বলল, আমি কিছু কথা বলবো।
আমার কথাগুলি মন দিয়ে শোনো। তুমি তো টিভির সিনেমার কথাবার্তা ছাড়া অন্য কোনো কথা মন দিয়ে শোনো না। মতিউর রহমান বললেন, তুই কি বাণী দিবি যে মন দিয়ে মহামানবীর বাণী শুনতে হবে? আনিকা বলল, হ্যাঁ, আমি বানিয়ে দেব। যে বুড়োর কথা তুমি বলছো, আমি যদি সেই বুড়োকে বিয়ে করি, তাহলে তোমাদের না খেয়ে থাকতে হবে না। অন্য কাউকে বিয়ে করলে আমাকে তার সংসারে উঠতে হবে। আমার চাকরির একটা পয়সা তোমরা পাবে না, ওরা দিতে দিবে না। কোনো জামাই শ্বশুর শাশুড়িকে তার বাড়িতে পুষবে না। আমার ভবিষ্যৎ চিন্তা করার আগে তোমরা তোমাদের ভবিষ্যৎ চিন্তা করো। মতিউর রহমান হতভম্ব হয়ে বললেন, মেয়ে হয়ে তুই আমাকে ভাতের খোঁটা দিলি? সারা জীবন তুমি আমাকে নানান বিষয় নানান খোঁটা দিয়েছ, আমি একটা দিলাম। আজ থেকে যদি আমি তোর ভাতের দানা একটা মুখে দেই, তাহলে আমি মানুষের বাচ্চা না, আমি নেড়িকুত্তার বাচ্চা। আনিকা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি ঘুমোতে যাচ্ছি, ব্যথায় আমার মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। মেয়ের সঙ্গে সঙ্গে মনোয়ারাও উঠে গেলেন। মতিউর রহমান পান মুখে দিলেন, সিগারেট ধরালেন। তিনি খুবই দুশ্চিন্তায় পড়েছেন। মেয়ের চাকরির টাকায় ভাত খেতে হবে, এই দুশ্চিন্তা না। তিনি খামারের ছেলেটাকে আগামীকাল সন্ধ্যায় বাসায় চা খেতে ডেকেছেন। উদ্দেশ্য, চা খেতে খেতে আনিকার সঙ্গে দু একটা কথা বলবে। এই সমস্যার সমাধান কি? সন্ধ্যায় চায়ের ব্যাপারটা বাদ দেওয়া যায় কিভাবে? বিয়ে না হলে না হবে, ভদ্রভাবে আনিকা ছেলেটার সঙ্গে টুকটাক কিছু কথা তো বলবে। মতিউর রহমান টিভি ছাড়লেন। এসবিওতে প্রায়ই ভূতের ছবি দেখায়। মতিউর রহমান ইংরেজি মোটেই বুঝেন না। ভূতের ছবির সুবিধা হলো, ইংরেজি না বুঝলেও ছবি বুঝতে কষ্ট হয় না। রাত দুপুরে ভূত প্রেতের ছবি দেখতে তার ভালোই লাগে। জীবনের শেষ প্রান্তে যে চলে এসেছে, তার কাছে ভালো লাগাটা জরুরি। আনিকা বাতি নিভিয়ে শুয়ে আছে। মনোয়ারা মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছেন। মাথায় সিথি করে আঙুলের ডগায় তেল নিয়ে সেই তেল ঘষা। মনোয়ারা এই কাজটা খুব ভালো পারেন। নারকেল তেল তিনি আগে গরম করে নেন, পাশে ঠান্ডা পানির একটা বাটি রাখেন। গরম তেল মাথায় ঘষার পরপর তিনি তার আঙুল ঠান্ডা পানিতে ডুবিয়ে মাসাজ শুরু করেন। এই অংশটা খুব আরামদায়ক। মনোয়ারা দ্রুত আঙুল চালাতে চালাতে বললেন, ভাতের খোঁটা দেয়া ভালো না রে মা। আনিকা জড়ানো গলায় বলল, আমার মেজাজ ঠিক ছিল না। মনোয়ারা বললেন, তোর বাবা মুখে কিছু না বললেও মেয়ের উপর ভর করে বেঁচে আছে, এটা ভেবে সবসময় ছোট হয়ে থাকেন। কেউ কিছু না বুঝলেও আমি বুঝি। ছেলে মেয়ের কাছে ছোট হয়ে থাকা বড় কষ্টের। আনিকা কিছু বলল না। তার ঘুম পাচ্ছে। কথা বললেই ঘুম কেটে যাবে। আরামের ঘুম কাটাতে ইচ্ছা করছে না। মনোয়ারা বললেন, আনিকা, ঘুমিয়ে পড়েছিস? আনিকা বলল, না। তাহলে একটা কথা বলি, মন দিয়ে শোন। আমার মেজো ভাই, তোর মিজু মামা, একসময় সস্তা জমি পাওয়া যাচ্ছে দেখে বান্দরবানে অনেক জমি কিনেছিল, ঘরদুয়ার বানিয়েছিল। পাহাড়িদের সঙ্গে সমস্যা শুরু হলে সে চিটাগাং চলে আসে। তার জমিজমা এখনো সেখানে আছে। বিক্রির চেষ্টা করছিল, বিক্রি করতে পারেনি। আনিকা বলল, আসল কথা কি বলতে চাচ্ছ সেটা বলো, এতক্ষণ ধরে তবলার টুকটাক শুনতে পারবো না। আসল কথা হলো, আমি মেজো ভাইকে চিঠি লিখেছিলাম। ওনার জায়গা জমি আমি আর তোর বাবা দেখাশোনা করব, সেখানে গিয়ে থাকবো। ভাইজান চিঠি পেয়ে খুবই খুশি হয়েছেন, আমাদের যেতে বলেছেন। এই বিষয়ে কি বাবা জানে? বাবাকে কিছু বলেছ? না, তোর বিয়ে ঠিক হয়ে গেলেই তোর বাবাকে বলবো, সে খুশি হয়েই রাজি হবে। কানের কাছে আর ঘ্যান ঘ্যান করবে না, আমার ঘুম পাচ্ছে। মনোয়ারা ক্ষীণ স্বরে বললেন, তোর যাকে খুশি তাকে বিয়ে কর, বিয়ে করে সুখী হ, আমাদের কথা ভাববি না, আমরা আমাদের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা বলি। আনিকা বিরক্ত গলায় বলল, সব কথা কি তোমার আজই বলতে হবে? থাক, আরেকদিন বলবো, না বললেও চলে, এমন কোনো জরুরি কথা না। জরুরি কথাটা আগে বলে ফেলেছি। আনিকা বলল, কি বলতে চাচ্ছ বলো। যে ভনিতা দিয়ে কথা শুরু করেছ, এখন বাকিটা না শুনলে রাতে ঘুম হবে না। মনোয়ারা বললেন, কথাটা মঞ্জু সম্পর্কে। ভাইয়াকে নিয়ে কথা? তার নাম উচ্চারণ করাই তো নিষিদ্ধ। বলো কি কথা তার বিষয়ে। তার মৃত্যুর জন্য তুই মনে মনে আমাকেও দায়ী করিস। তোর ধারণা, আমার এবং তোর বাবার এই দুজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে ঘুমের ওষুধ খেয়েছে। মা, কথাটা কি ভুল? আমার বিষয়ে কথাটা ভুল। আমার অপরাধ একটাই, তোর বাবা যখন তার উপর রাগ করত, গালাগালি করত, আমি চুপ করে থাকতাম, কিছু বলতাম না। মা শোন, চুপ করে থাকা আমার স্বভাব। তোর বাবা যখন রেগে গিয়ে হইচই করে, তখন আমি চুপ করে থাকি। তোর উপর যখন রেগে যায়, তখনও কিন্তু চুপ করেই থাকি। যখন বুঝি তুই মনে কষ্ট পেয়েছিস, তখন মাথায় তেল মাখিয়ে দেই। তোর মাথায় যেমন আমি বিলি কেটে দেই, মঞ্জুর মাথায়ও দিতাম।
আনিকা বিছানা থেকে উঠে বসলো, মার দিকে তাকালো। মনোয়ারা বললেন, মঞ্জু ঘুমের ওষুধ খাবার আগে 2টা চিঠি লিখেছিল, একটা তোর বাবাকে, একটা আমাকে। আমার চিঠিটা তুই একদিন পড়ে দেখিস। চিঠিটা কাউকে পড়াতে আমার লজ্জা লাগে, তাই লুকিয়ে রাখি। চিঠি তুমি সঙ্গে করে নিয়ে এসেছ, তাই না মা? হ্যাঁ। চিঠিটা রাখো, রেখে চলে যাও। আমার সামনেই পড়। না। মনোয়ারা তেলের বাটি নিয়ে উঠে গেলেন। দামি রেডিও বন্ড কাগজে গুটি গুটি করে লেখা চিঠি, মুক্তার মতো হাতের লেখা, যেন সাদা কাগজে অক্ষর সাজিয়ে ছবি আঁকা হয়েছে। মাগো, আমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। একটা কষ্ট নিয়ে আমি পৃথিবী থেকে যাচ্ছি। কষ্টটা হচ্ছে, তোমার স্নেহের ঋণ আমি শোধ করতে পারলাম না। প্রায় খুব কষ্ট পেয়ে আমি রাতে শুয়ে শুয়ে কাঁদতাম। আমার ঘুম আসতো না। তুমি গভীর রাতে তেলের বাটি নিয়ে আসতে, একটা কথাও বলতে না। আমার মাথা তোমার কোলে তুলে নিয়ে চুলে বিলি কাটতে। কেন কিছু কিছু মানুষ তোমার মতো ভালো হয় মা? মা শোনো, আমরা সবচেয়ে কষ্ট পাই কিন্তু ভালো মানুষদের জন্যে। তুমি এত ভালো কেন হলে? তোমার ছেলে, মঞ্জু। আজ ইমনের জন্মদিন। জন্মদিনের ছোট্ট মানুষটা খালি গায়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। ঘুমাবার সময় তার গায়ে লাল রঙের একটা টি শার্ট ছিল। কখন খুলেছে কে জানে, নিশ্চয়ই গরম লাগছিল। গরম লাগার কথা। সিলিং ফ্যানে কোনো একটা সমস্যা আছে, প্রচণ্ড শব্দে ঘোরে, সেই তুলনায় বাতাস হয় না। শওকত ছেলের দিকে তাকিয়ে আছে, খুব মায়া লাগছে। বেচারা যে আগ্রহ নিয়ে বাবার কাছে এসেছিল, সে আগ্রহের ফল কি সে পেয়েছে? মনে হয় না। ছেলেকে আনন্দে অভিভূত করার মতো কিছু করতে পারেনি। গল্প করেছে, এই পর্যন্তই। গল্প করে কাউকে মুগ্ধ করার ক্ষমতা তার নেই। ছেলেটাকে নিয়ে ঢাকার বাইরে কোথাও যেতে পারলে হতো, যাওয়া হয়নি। কেন জানি ইচ্ছা করেনি। মানুষের বয়স যত বাড়তে থাকে, তার ইচ্ছাগুলিও ছোট হতে থাকে। তার এখন দিনরাত ঘরে বসে থাকতেই ভালো লাগে। সমস্ত ইচ্ছা ছোট্ট একটা ঘরে বন্দী হয়ে গেছে। শওকত বিছানা থেকে নামল। সে এখন মগ ভর্তি করে 1 মগ চা বানাবে। বারান্দায় দাঁড়িয়ে দিনের প্রথম সিগারেটটা ধরাবে। প্রথম সিগারেট শেষ হবার পর দ্বিতীয় সিগারেট। মানুষ খুব সহজে রুটিনে আটকা পড়ে যায়। সে রুটিনে আটকা পড়ে গেছে। সকালে মগ ভর্তি চা তার রুটিনের অংশ। আকাশে মেঘ করেছে। ঝুম বৃষ্টি হবে এরকম মেঘ না। এই কদিনে একবারও ঝুম বৃষ্টি হয়নি যে ছেলেকে নিয়ে সে বৃষ্টিতে ভিজবে। আনন্দময় কোনো স্মৃতি কি এই ছেলে নিয়ে যেতে পারবে? আজ ইমনের জন্মদিন। আজ সে থাকবে, আগামীকালও থাকবে। পরশু তাকে তার মায়ের কাছে দিয়ে আসতে হবে। যেখান থেকে সে এসেছিল সেখানে ফিরে যাবে। মিস্টার অ্যান্ডারসন নামের একজন মানুষের হাত ধরে সে লেকে মাছ ধরতে যাবে। বাড়ির পেছনের পোর্শে মিস্টার অ্যান্ডারসন বারবিকিউ করবেন। ইমন তাকে সাহায্য করবে, এখন যেমন সে তার বাবাকে সাহায্য করে সেরকম। চা বানানোর একটা বিদ্যা সে তার বাবার কাছ থেকে শিখেছে। এই বিদ্যা নিশ্চয়ই সে মিস্টার অ্যান্ডারসনকে দেখাবে। শওকত চায়ের মগ নিয়ে মেঝেতে বসল। এই বাসা তাকে ছেড়ে দিতে হবে। এখানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে। মাপামাপি খোঁড়াখুড়ি শুরু হবে এই মাসের শেষ দিকে। শওকতকে নতুন কোনো আস্তানা খুঁজে বের করতে হবে। গ্রামের বাড়িঘর ঠিক করে কিছুদিন গ্রামে গিয়ে থাকলে হয়। ইমনকে গ্রামের বাড়ি দেখিয়ে নিয়ে এলে হতো। ঝোপ, বাঁশবন, ডোবা, বাড়ির পেছনে বিলের মতো আছে। সকালের দিকে সেই বিলে অনেক বক দেখা যায়। এইসব দৃশ্য দেখলে সে মজা পেত। তাকে কোনো কিছুই দেখানো হয়নি। মিস্টার অ্যান্ডারসনের একটা ছবি আঁকা হয়নি। আঁকা হবে এরকম মনে হচ্ছে না। ছবি বানানোর বিদ্যা তাকে ছেড়ে গেছে। মাথার কোনো এক রহস্যময় জায়গায় জট লেগে গেছে। হয়তো কোনো একদিন সেই জট খুলবে। সে আবারও ছবি আঁকতে শুরু করবে। তখন মিস্টার অ্যান্ডারসনের ছবিটা এঁকে পাঠিয়ে দিতে হবে, সঙ্গে একটা চিঠি। চিঠিটা সে বাংলায় লিখবে, তারপর ভালো ইংরেজি জানে এমন কাউকে দিয়ে অনুবাদ করিয়ে নেবে। সে দ্বিতীয় সিগারেটটা ধরিয়ে চিঠির বিষয়বস্তু নিয়ে ভাবতে শুরু করল। প্রিয় মিস্টার অ্যান্ডারসন, জল রঙে আঁকা আপনার একটি ছবি পাঠালাম। ছবিতে আপনি এবং ইমন মাছ ধরছেন। আমার ছেলেটিকে আপনি যে মমতা এবং স্নেহ দেখিয়েছেন সে তা মনে রেখেছে এবং আমার কাছে প্রতিটি গল্প অত্যন্ত আনন্দের সঙ্গে করেছে। আপনি আমার পুত্রের প্রতি যে স্নেহ দেখিয়েছেন তা যেন বহুগুণে আপনার কাছে ফিরে আসে, আমি সেই প্রার্থনা করছি। ইমনের কাছে শুনে শুনে আমি আপনার একটি রূপক ছবি আমার মনে তৈরি করেছি। ছবিটি বটবৃক্ষের, যেন আপনি ছায়াদায়িনী বিশাল বটবৃক্ষ। আমার ছোট্ট ইমন তার ছায়ায় আশ্রয় নিয়েছে।
আমার দুর্ভাগ্য, আমি আমার পুত্রকে কোনো ছায়া দিতে পারিনি। আমি একজন পরাজিত পেইন্টার। পরাজিত মানুষ ছায়া দিতে পারে না, কারণ তারা নিজেরাই ছায়া খুঁজে বেড়ায়। আপনি আমার এই চিঠি পড়ে ভাববেন না যে আমি ছেলেকে কাছে না পেয়ে খুব মনোকষ্টে থাকি। মানুষ অতি দ্রুত সমস্ত পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে যায়। আমিও অভ্যস্ত হয়ে গেছি। ইমন কেমন আছে, কি করছে, এসব সেন্টিমেন্টাল বিষয় নিয়ে ভাবি না। শুধু তার জন্মদিনে 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি জেলে মনের সুখে লেমনিওলো রং মাখাই। তার জন্মের পরপর আমি তার নাম রেখেছিলাম লেমনিওলো। শওকত হঠাৎ হাতের সিগারেট ফেলে দিয়ে বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। মনে মনে লম্বা চিঠি পেতে বসেছে। কোনো মানে হয়? কাকে দিয়ে অনুবাদ করাবে? তার চেয়ে নিজেই একটা কাগজে লিখবে, উইথ কমপ্লিমেন্টস ফ্রম ইমনস ড্যাড। কিংবা শুধু লেখা থাকবে, উইথ কমপ্লিমেন্টস। নিচে সে তার নাম সই করবে। ইমন জেগে উঠেছে। বাবার সন্ধানে সে চলে এসেছে বারান্দায়। শওকত বলল, হ্যালো। ইমন বলল, হ্যালো, গুড মর্নিং। আজ তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। জন্মদিনে কি করতে চাও? জানি না। আমেরিকায় কিভাবে জন্মদিন করতে? স্কুলের সব বন্ধুরা আসতো, কেক কাটা হতো, গিফট খোলা হতো। এর বাইরে বিশেষ কিছু হতো না। আমার ধারণা মিস্টার অ্যান্ডারসন তোমার জন্মদিনে মজার কিছু করেন। ধারণা ঠিক না? হ্যাঁ, ঠিক। উনি ক্লাউনের পোশাক পরে ম্যাজিক শো করেন। উনি ম্যাজিক জানেন নাকি? হ্যাঁ, খুব ভালো ম্যাজিক জানেন। আর তোমার মা, সে বিশেষ কিছু করে না? না, কিছুই করে না। মা শুধু কেক কাটার সময় তোমার হয়ে আমার কপালে চুমু দেয়। আমার হয়ে চুমু? ব্যাপারটা ব্যাখ্যা করো। মা বলে, লেমনিওলো, হ্যাপি বার্থডে। তুমি তো আমাকে লেমনিওলো নাম দিয়েছিলে। আমার জন্মদিনে মা একবার এই নামে আমাকে ডাকে। শওকত শান্ত গলায় বলল, এতটা সম্মান তোমার মা আমাকে দেয়, এটা আমি চিন্তাও করিনি। যাও, হাত মুখ ধুয়ে আসো। জন্মদিনে আমরা কি করব ঠিক করে ফেলি। তোমার মাকে দাওয়াত করে নিয়ে আসি। মা আসবে না। অবশ্যই আসবে। আসবে না। মা আগেই বলে দিয়েছে, এই জন্মদিনটা আমি যেন শুধু তোমার জন্য করি। শুধু তুমি আর আমি জন্মদিন করব? তুমি তোমার বন্ধুদের বলো। তোমার বন্ধু নেই? শওকত বলল, না, একসময় অনেক বন্ধু ছিল, এখন আর তাদের সঙ্গে যোগাযোগ নেই। কারো সঙ্গে যোগাযোগ নেই? অনেকের সঙ্গে হঠাৎ পথে দেখা হয়। তাদের বাসার ঠিকানা জানি না, শুধু একজনের ঠিকানা জানি, তৌফিক। ধানমন্ডিতে থাকে, বড় পেইন্টার হিসেবে নাম করেছে। ওনাকে আসতে বলো। তুমি কি আমার জন্য কোনো গিফট কিনেছো বাবা? না, গিফট কিনতে হবে। মিস্টার অ্যান্ডারসন তুমি আমাকে কি গিফট দেবে সেটা আমাকে গোপনে বলেছেন। আমি দেখতে চাই তার কথা ঠিক হয় কিনা। ইমন মিটিমিটি হাসছে। বাবাকে বড় ধরনের চিন্তার মধ্যে ফেলে দিতে পারায় সে খুব মজা পাচ্ছে। আজকের নাশতা বাইরে থেকে এসেছে, কিং বিরিয়ানি হাউসের তেহারি। বাংলাদেশের এই খাবারটা ইমনের পছন্দ হয়েছে। ইমনের ধারণা এই খাবারটা ম্যাকডোনাল্ডের বার্গারের কাছাকাছি। সে অবশ্য তেহারি বলতে পারে না, বলে তোহারি। নাশতার মাঝখানে আনিকা এসে উপস্থিত। সে ঢুকল বিব্রত ভঙ্গিতে। ইমন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই প্রথম বাবার বাসায় সে বাইরের কাউকে আসতে দেখল। আনিকা ইমনের দিকে তাকিয়ে বলল, ইমন, আমি তোমাকে দেখতে এসেছি, শুভ জন্মদিন। ইমন বলল, থ্যাংক ইউ। আমি তোমার জন্য জন্মদিনে গিফট এনেছি, জানি না তোমার পছন্দ হবে কিনা। কি গিফট এনেছ? কচ্ছপের বাচ্চা। কিসের বাচ্চা? কচ্ছপের বাচ্চা। কচ্ছপ চেনো না? টার্টল। তোমাদের এখানে পেট শপ আছে? আছে। আনিকা হ্যান্ডব্যাগের ভেতর থেকে পানি ভর্তি হরলিক্সের বোতল বের করলো। বোতলের ভেতর ছোট ছোট দুটা কচ্ছপের বাচ্চা ওঠানামা করছে। ইমন মুগ্ধ গলায় বলল, ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ। ইমন হাতের চামচ ছুঁড়ে ফেলে ছুটে এসে হরলিক্সের বোতল হাতে নিল। আনিকা বলল, উপহার পছন্দ হয়েছে? ইমন বলল, খুব পছন্দ হয়েছে, আই এম সো হ্যাপি। আমাকে ধন্যবাদ দিলে না যে? আমি এত খুশি হয়েছি যে ধন্যবাদ দিতে ভুলে গেছি। মিস, আপনি আমাকে ক্ষমা করবেন। আমাকে মিস কেন বলছো? আমাকে দেখে কি মনে হচ্ছে আমার এখনো বিয়ে হয়নি? হ্যাঁ। আনিকা শওকতের দিকে তাকিয়ে বলল, তুমি তো তোমার ছেলের জন্মদিনে আমাকে আসতে বলবে না। আমি নিজ থেকে চলে এসেছি। ভয় নেই, বেশিক্ষণ থাকবো না। আমার অফিস আছে, আমি অফিসে চলে যাব।
শওকত বলল, চা খেয়ে যাও। চা 1 কাপ খেতে পারি। আনিকা ইমনের চেয়ারটায় বসলো। বাসায় 2টাই চেয়ার। ইমন তার চেয়ার খালি করে দাঁড়িয়ে আছে। তার মুগ্ধ দৃষ্টি সে একবারও কচ্ছপ দুটা থেকে সরাচ্ছে না। আনিকা বলল, আমি তোমার এখানে আসতে আসতে ভাবছিলাম খুব সুন্দর একটা ছেলে দেখব, কিন্তু এত সুন্দর কাউকে দেখব ভাবিনি। তোমার ছেলের চেহারায় কোথায় যেন দেবদূত দেবদূত ভাব আছে, ঠিক না? শওকত জবাব না দিয়ে চা বানাতে গেল। ইমন আনিকার দিকে তাকিয়ে বলল, আমি কি এদের হাত দিয়ে ধরতে পারি? এরা কি কামড়ায়? আনিকা বলল, এখন কামড়াবে না, তুমি ইচ্ছা করলে এদের হাতে নিতে পারো। তবে এরা বড় হলে কিন্তু কামড়ায়, খুব শক্ত কামড়। এরা যখন কাউকে কামড়ে ধরে তখন আর ছাড়ে না। কামড়ে ধরেই থাকে? হ্যাঁ। তখন কি করলে এরা কামড় ছেড়ে দেয়? কিছুতেই ছাড়ে না। মাঝে মাঝে এমনও হয়েছে গলা কেটে ফেলতে হয়েছে, তারপর ছেড়েছে। খুব আশ্চর্য তো। আশ্চর্যের কিছু নেই, মানুষের মধ্যেও এরকম কচ্ছপ স্বভাব আছে। কিছু মানুষ আছে যারা কচ্ছপের মতো, কাউকে কামড়ে ধরলে ছাড়ে না। যেমন আমি। আমি যদি কাউকে ধরি তাহলে ছাড়ি না, মৃত্যু পর্যন্ত ধরে রাখি। ইমন বলল, তুমি কাকে ধরেছ? আনিকা বলল, আপাতত তোমাকে ধরেছি। ইমন একটা কচ্ছপ হাতে নিয়ে বারান্দায় চলে গেল। তার মাথায় কোনো পরিকল্পনা আছে। শওকত চায়ের কাপ নিয়ে ঢুকতে ঢুকতে বলল, আনিকা, তুমি আমার ছেলের সঙ্গে কথা বলার সময় সাবধানে বলবে। সে খুব স্মার্ট ছেলে। তুমি যা বলবে তা তো সে বুঝবেই, যা বলবে না তাও বুঝবে। আনিকা চায়ে চুমুক দিতে দিতে বলল, আমি যদি কিছুক্ষণ তোমাদের সঙ্গে থাকি তোমাদের অসুবিধা হবে? শওকত বলল, অসুবিধা হবে কেন? প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দিও না। অসুবিধা হবে কি হবে না সেটা বলো। অসুবিধা হবে না, বরং আমার খুবই লাভ হবে। আমি 2-3 ঘন্টার জন্য বাইরে যাব। ছেলেকে তোমার কাছে রেখে যেতে পারি। 3 ঘন্টা থাকতে পারবে? পারবো। তোমাকে অফিসে যেতে হবে না? তোমাদের সঙ্গে আজ বেশ কিছু সময় থাকবো। দুপুরে তোমাদের রান্না করে খাওয়াবো। এই ভেবে আমি আজ ছুটি নিয়েছি। তুমি থাকতে দেবে কি দেবে না এই ভেবে শুরুতে অফিস থেকে ছুটি নেবার কথা বলিনি। দুপুরে কি খাওয়াবে? তোমার ছেলে যা খেতে চায় তাই খাওয়াবো। তুমি রান্না করতে জানো তা জানতাম না। আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না। রান্না যে করবে, জিনিসপত্র লাগবে না? সেই ব্যবস্থা আমি করব। নিউ মার্কেট থেকে বাজার করে আনবো। তোমার ছেলেকে সঙ্গে নিয়ে যাব। সে কি যাবে আমার সঙ্গে? যাবে। কচ্ছপ দিয়ে তুমি তাকে কবজা করে ফেলেছ। আনিকা বলল, আমার সমস্যা হচ্ছে আমি যাদেরকে কবজা করতে চাই তাদের কবজা করতে পারি না। আর যাদের কবজা করার আমার কোনো প্রয়োজন নেই তারা কিভাবে কিভাবে যেন কবজায় চলে আসে। খারাপ কি? কেউ না কেউ তো কবজায় আসছে। খারাপ বলছি না তো। ইয়েলো ক্যাবের ড্রাইভারের কথা তোমার মনে আছে? কোন ড্রাইভার? আকবর নাম। যার গাড়িতে করে তোমাকে তুলে মগবাজার কাজী অফিসে গিয়েছিলাম। সে এখন কবজায় চলে এসেছে। আমি যাতে গান শুনতে পারি সেজন্য সে তার গাড়ির ক্যাসেট প্লেয়ার ঠিক করেছে। মাঝে মধ্যেই সে বাসায় চলে আসে আমাকে নিয়ে ঘুরে বেড়াবার জন্যে। বিনা পয়সায় ট্যাক্সি চড়ায় নাকি টাকা নেয়? টাকা নেয়। ট্যাক্সি ড্রাইভার ছাড়া আরো একজনকে কবজা করেছি। সে কে? নাম জামাল। খামারের মালিক। গরু ছাগল পোষে। পুকুরে মাছ চাষ করে। কাল সন্ধ্যায় আমাদের বাসায় চা খেতে এসেছিল। তার চোখের দৃষ্টি দেখে বুঝেছি আমাকে তার অসম্ভব মনে ধরেছে। আমি খুবই অবাক হয়েছি। অবাক হবার কি আছে? তুমি কি মনে ধরার মতো মেয়ে না? একসময় হয়তো ছিলাম, এখন নাই। আমার চেহারা কথাবার্তা সব কেমন জানি শুকনা হয়ে গেছে। 10টা 5টা চাকরি করি বলে হয়তো এরকম হয়েছে। শওকত জবাব দিল না। আনিকা কেমন যেন দুঃখী দুঃখী মুখ করে বসে আছে। তার মুখ দেখে মায়া লাগছে। আনিকা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার ছেলে কবে যাবে? পরশু। মন খারাপ? শওকত জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। আনিকাকে দেখে সে খানিকটা স্বস্তি বোধ করছে। ঘন্টা 2-3 সময় তার আসলেই দরকার। পত্রিকা অফিসে যেতে হবে। ইলাস্ট্রেশনের কাজ করে দিয়ে আসতে হবে। দেরি হয়ে গেছে। মাসুম সাহেব এই দেরি সহজভাবে নেবেন বলে মনে হয় না। মেজাজ গরম মানুষ। হুট করে বলে বসতে পারেন, আপনাকে আমাদের দরকার নেই। আপনি আপনার পথ দেখুন, আমরা আমাদের পথ দেখব। ইলাস্ট্রেশন হিসেবে কাকের ঠ্যাং বগের ঠ্যাং চালাচ্ছেন। কাক বক দিয়ে আর চলবে না। মাসুম সাহেবের সঙ্গে দেখা করারও আগে ইমনের মার সঙ্গে দেখা করা দরকার। ছেলের জন্মদিনে উপস্থিত থাকার নিমন্ত্রণ। ইমন বলছে তার মা আসবে না, কিন্তু শওকতের ধারণা সে আসবে। অনেকদিন ছেলেকে দেখেনি।
বিশেষ একটি দিনে ছেলের সঙ্গে থাকার সুযোগ সে নষ্ট করবে না। রেবেকা কঠিন মেয়ে, কিন্তু এত কঠিন না। ইমন খুবই ব্যস্ত 2 কচ্ছপের দৌড় প্রতিযোগিতার আয়োজনে। আনিকা এই বিষয়ে তাকে সাহায্য করছে। মেঝেতে চক দিয়ে 2টা লাইন টানা হয়েছে। কচ্ছপ দুটিকে একসঙ্গে ছাড়া হচ্ছে। দুজনের একজন সোজাসুজি যাচ্ছে, অন্যজন শুরুতেই 90 ডিগ্রি টার্ন করছে। ইমন এবং আনিকা দুজন হাল ছাড়ার পাত্র না, তারা চেষ্টা চালিয়েই যাচ্ছে। আনিকা শুকনা মরিচের গুঁড়া এনে কচ্ছপের দৌড়ের জায়গা ছাড়া অন্য সব দিকে ছড়িয়ে দিয়েছে। এতে তেমন কোনো লাভ হয়নি। শুকনা মরিচ ছড়ানো জায়গায় কচ্ছপ যাচ্ছে না ঠিকই, কিন্তু তারা দুজনই দৌড়ানো বন্ধ করে দিয়েছে। আনিকা বলল, দাঁড়াও, আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধিতে মনে হয় কাজ হবে। ইমন আগ্রহের সঙ্গে বলল, কি বুদ্ধি? বুদ্ধিটা এখনো ঠিকমতো জমেনি, মানে হলো মাথায় পুরোপুরি আসেনি, আসি আসি করছে। বুদ্ধি আনার ব্যাপারে আমি তোমাকে হেল্প করতে পারি? না, আমি চা বানানো শিখেছি, তুমি কি চা খাবে? চা বানানো কার কাছে শিখেছ? আমার বাবার কাছে। আর কিছু শিখেছ? খিচুড়ি বানানো শিখেছি, তবে সেটা কঠিন। দেখি চা বানাও তো, সাবধান, আবার হাত পড়িও না। ইমন আগ্রহের সঙ্গে চা বানাতে গেল। 2 কচ্ছপের দৌড় দেয়ানোর জন্যে মেয়েটার চেষ্টা দেখে সে মুগ্ধ। ছোটদের কোনো কাজে বড়রা কখনোই এত আগ্রহ দেখাবে না। চায়ে চুমুক দিয়ে আনিকা বলল, তুমি তো আসলেই চা ভালো বানিয়েছ। ছোটদের বানানো চায়ে একটা সমস্যা সব সময় থাকে, চাটা হয় ঠান্ডা, তোমারটা হয়নি। চা কিভাবে গরম বানাতে হয় বাবা শিখিয়েছে। আনিকা বলল, মায়েরা তার ছেলে মেয়েদের অনেক কিছু শেখায়। মায়ের শেখানো কোনো কিছুই ছেলেমেয়েরা মনে রাখে না, বাবারা যা শেখায় তাই মনে রাখে। ইমন বলল, তোমার বাবা তোমাকে কি শিখিয়েছেন? পানিতে চাকতি মারা। সেটা কি? একটা চাকতি নিয়ে পুকুরের পানিতে ছুঁড়ে মারা। চাকতিটা এমনভাবে ছুটতে হয় যেন সেটা পানি ছুঁয়ে ছুঁয়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যায়। দেখলে মনে হবে একটা ব্যাঙ পানির উপর লাফ দিয়ে দিয়ে যাচ্ছে। তোমার বাবা এটা তোমাকে শিখিয়েছেন? হ্যাঁ, আমরা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। পুকুর পাড়ে বসে আছি, বাবা এসে উপস্থিত। বাবাকে দেখে খুব ভয় পেলাম, দৌড়ে পালিয়ে যাব ভাবছি, তখন। বাবাকে ভয় পেলে কেন? আমার বাবা অন্য বাবাদের মতো না, উনি কোনো কারণ ছাড়াই তার ছেলে মেয়েদের বকাঝকা করেন। কিন্তু তিনি তোমাকে চাকতি মারা শিখিয়েছেন। হ্যাঁ, তা শিখিয়েছেন। তুমি কি আমাকে শেখাতে পারবে? হ্যাঁ, পারবো। কখন শেখাবে? এখনই শেখাতে পারি। আমার দরকার কয়েকটা চাকতি আর একটা পুকুর। চাকতি এবং পুকুর কোথায় পাওয়া যায়? ঢাকা শহরেই পাওয়া যায়। চলো রমনা লেকে যাই। কচ্ছপ দুটাকে কি রেখে যাব, না সঙ্গে নিয়ে যাব? আমার মনে হয় সঙ্গে নিয়ে যাওয়াই ভালো হবে। আনিকার পুকুরের পানিতে চাকতি মারা দেখে ইমন হতভম্ব হয়ে গেল। আসলেই মনে হচ্ছে পানি স্পর্শ করে লাফিয়ে লাফিয়ে একটা ব্যাঙ যাচ্ছে। ইমন বলল, তোমার এবং তোমার বাবা, তোমাদের দুজনের অনেক বুদ্ধি। এটা ঠিক না, আমরা দুজনই বোকা, বেশ বোকা। আমি একটু কম, আমার বাবা একটু বেশি। পানিতে চাকতি মারা ছাড়া তুমি আর কি জানো? আর কিছু জানি না, তবে গান গাইতে পারি। বাংলা গান? হ্যাঁ, বাংলা গান। শুনবে? শুনবো। আনিকা সঙ্গে সঙ্গেই গান শুরু করলো। মদিনাবাসী প্রেমে ধরো হাত মোমো। স্কুলের অনুষ্ঠানের পর আনিকা আর গান গায়নি। বহু বছর পর আবার গাইছে। সে নিজেই অবাক হয়ে লক্ষ্য করলো, খুব ভালো গাইছে তো, গলায় সুর আছে, ভালো মতোই আছে। গান গাইতে গাইতে আনিকার চোখ ভিজে গেল। ইমন বলল, তুমি কাঁদছো কেন? আনিকা বলল, গান গাইতে গাইতে আমি কল্পনায় দেখছিলাম আমি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটা পার্কে বসে গান করছি। সবাই খুব মজা করে আমার গান শুনছে। ইমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এই অদ্ভুত মহিলার কথাগুলি সে বোঝার চেষ্টা করছে, বুঝতে পারছে না। আনিকা বলল, ইমন, আমার গান কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে, আরেকবার গাও। আনিকা সঙ্গে সঙ্গে গাইতে শুরু করলো। পার্কে লোকজন তেমন নেই। সকাল 10টা-11টার দিকে রমনা লেকে কেউ বেড়াতে আসে না। তারপরও কিছু লোকজন আছে। তাদের কেউ কেউ কৌতূহলী চোখে তাকাচ্ছে। কয়েকজন আবার গান শোনার জন্য এগিয়ে আসছে। আনিকা চোখ বন্ধ করে গাইছে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইমন খুব অস্বস্তির মধ্যে পড়ে গেছে। এই মহিলা এমন করে কাঁদছে কেন সে বুঝতে পারছে না। তার চেয়েও বড় কথা, তার নিজের খুব কান্না পাচ্ছে। রেবেকা এবং শওকত মুখোমুখি বসে আছে। শওকত ভয়ে ভয়ে ছিল।
রেবেকা প্রথমেই কঠিন গলায় জিজ্ঞেস করবে, ছেলেকে কার কাছে রেখে এসেছ? সে তা করেনি। শওকত ছেলের জন্মদিনে তাকে নিতে এসেছে শুনে সে সহজভাবে বলল, আমরা দুজন একসঙ্গে উপস্থিত থাকলে ইমন বিব্রত বোধ করবে। সে মাকে খুশি রাখবে না বাবাকে খুশি রাখবে এটা নিয়ে কনফিউজড হয়ে যাবে। তাকে নিয়ে আমি অনেক জন্মদিন একা একা করেছি, আজকেরটা তুমি করো। তুমি কি তার জন্য কোনো গিফট কিনেছ? শওকত বলল, না, কি কিনবো বুঝতে পারছি না। সে কি পছন্দ করে? বাচ্চা মানুষ তো, যা দেবে তাই পছন্দ করবে। তবে তুমি তাকে একটা সাইকেল কিনে দিতে পারো। তার সাইকেলের খুব শখ। একা একা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে ভেবে আমি কিনে দেইনি। সাইকেল? হ্যাঁ, তার সাইকেলের খুব শখ। সাইকেল তো সে সঙ্গে করে আমেরিকা নিয়ে যেতে পারবে না। তা পারবে না, সাইকেল থাকবে তোমার কাছে। সেটা খারাপ কি? স্মৃতি থাকলো। পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে। সাইকেল কেনার মতো টাকা কি তোমার কাছে আছে? আছে। তাহলে তাকে একটা সাইকেল কিনে দাও। অ্যান্ডারসন তোমার ছেলেকে গোপনে বলেছে যে তুমি তাকে একটা সাইকেল দেবে। অ্যান্ডারসনের কথা সত্যি হয় কিনা তা দেখার জন্য ইমন মনে মনে অপেক্ষা করছে। আমি অবশ্যই সাইকেল কিনে দিব। তুমি তোমার নিজের জীবনটা গোছাবার চেষ্টা করো। ভেজিটেবল হয়ে বেঁচে থাকার মানে হয় না। শওকত হাসল। রেবেকা বিরক্ত গলায় বলল, তোমার পাশ কাটানো হাসিটা হাসবে না। তোমার অনেক জিনিসের মতো তোমার নন ক্যামিটাল হাসিও আমার পছন্দ না। সাইকেল কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে নিতে পারো। টাকা আছে। শওকত উঠে দাঁড়ালো। রেবেকাও সেই সঙ্গে উঠল। শওকত বলল, যাই? রেবেকা বলল, যাও। তোমাকে যে প্রতি রাতে বোবায় ধরতো সেই অসুখটা কি এখনো আছে? আছে। এই অসুখের ভালো চিকিৎসা বের হয়েছে। এটা একটা সাইকোসোমেটিক ব্যাধি। টাইম পত্রিকার গত অক্টোবর সংখ্যায় এই রোগটার উপর বড় একটা আর্টিকেল বের হয়েছে। আমি টাইম পত্রিকাটা নিয়ে এসেছি, দেব তোমাকে? দরকার নেই। অনেক রাতে ইমন টেলিফোন করলো তার মাকে। তার গলা কাঁদো কাঁদো। গলা শুনে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সে কেঁদেছে। কান্না শেষ হয়নি, এখনো বুকে জমে আছে। ইমন ফোঁপাতে ফোঁপাতে বলল, বাবা আমাকে সাইকেল গিফট করেছে। রেবেকা বললেন, এটা তো খুবই আনন্দের ঘটনা। অ্যান্ডারসনের সিক্স সেন্স কাজে লেগেছে। আনন্দের ঘটনায় তুমি বোকা ছেলের মতো কাঁদছো কেন? জানি না, কেন জানি আমার শুধু কান্না পাচ্ছে। তুমি কি আমার কাছে চলে আসতে চাও? হ্যাঁ। তোমার বাবাকে বলো, সে তোমাকে দিয়ে যাবে। আচ্ছা। আর একটু ভেবে তারপর বলো, গাড়ি কি পাঠাবো? হ্যাঁ, পাঠাও। পাঠাচ্ছি। লক্ষ্মী সোনা, কাঁদবে না। ছেলের কান্নার শব্দে শওকত বের হয়ে এলো। তার নিজের বুকে একটা ধাক্কার মতো লাগলো। কেন ছেলেটা এমন ব্যাকুল হয়ে কাঁদছে? তার ছোট্ট হৃদয়ে এত কি কষ্ট? শওকত বলল, বাবা কি হয়েছে? ইমন ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি জানি না কি হয়েছে। আমি কনফিউজড। কেন বাবা? ইমন নিজেকে সামলাতে সামলাতে বলল, আমি কেন তোমাদের দুজনের সঙ্গে থাকতে পারছি না এটা ভেবে কনফিউজড। কাছে আসো, তোমাকে আদর করে দেই। ইমন শান্ত গলায় বলল, না, প্লিজ ডোন্ট টাচ মি। কিছুক্ষণ আগে গাড়ি এসে ইমনকে নিয়ে গেছে। সে কোনো স্মৃতিচিহ্ন রেখে যায়নি। মার কাছ থেকে আসার সময় যা যা নিয়ে এসেছিল খুব গুছিয়ে প্রতিটি জিনিসই তার ব্যাকপ্যাকে ভরেছে। শওকত ভেবেছিল পাজেরো জিপ স্টার্ট নিয়ে যখন সামনে যেতে থাকবে তখন ইমন জানালা দিয়ে মাথা বের করে একবার হলেও হাত নাড়বে, বিদেশি বাচ্চাদের মতো বাই বা এ জাতীয় কিছু বলবে। তা সে বলেনি। জানালা দিয়ে মাথাও বের করেনি। শিশুদের মনোজগৎ আলাদা। তারা তাদের ক্ষুদ্র হৃদয় দিয়ে অনেক হিসেব নিকাশ করে। সেই হিসেব নিকাশের রহস্য বড়রা বুঝতে পারে না। ইমন চলে যাবার পর শওকতের নিজেকে ভারমুক্ত মনে হলো। যেন এই কদিন মাথার উপর অদৃশ্য চাপ ছিল। এখন সেই চাপটা নেই। মানুষ হিসেবে সে এখন মুক্ত মানুষ। শুধু একটা সমস্যা হচ্ছে, বাসাটা হঠাৎ জনমানব শূন্য মনে হচ্ছে। যেন এই বাসায় কিছুদিন আগেও অনেক লোক বাস করত। এখন কেউ নেই। আবারও পুরনো অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। শওকত ঘর তালাবন্ধ করে বের হলো। একা একা কিছুক্ষণ হাঁটবে। বাড়ি ফেরার কোনো তাড়া নেই। একসময় ফিরলেই হলো। তৌফিকের বাসায় যাওয়া যায়। ছবি এঁকে সে খুব নাম করেছে। জাপান ন্যাশনাল মিউজিয়ামে তৌফিকের একটা পেইন্টিং আছে। প্রায়ই শোনা যায় পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার ছবির শো হচ্ছে। হঠাৎ খ্যাতিতে তৌফিক বদলেছে কিনা তা দেখে আসা যায়। বছর 6 আগেও তৌফিকের সঙ্গে দেখা হওয়া ছিল আতঙ্কজনক ব্যাপার। তৌফিক অবধারিতভাবে জাপটে ধরে বলবে,
দোস্ত, পকেটে যা আছে সব দিয়ে দে, আমার অবস্থা ভয়াবহ। সেই তৌফিক ধানমন্ডিতে বিশাল ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটে ছবি আঁকার স্টুডিও নাকি দর্শনীয়। রাস্তায় নেমেই তৌফিকের বাসায় যাবার পরিকল্পনা বাদ দিয়ে শওকত টেলিফোনের দোকানে ঢুকে গেল। ইমন বাড়িতে ঠিকমতো ফিরেছে কিনা জানা দরকার। রেবেকাই টেলিফোন ধরল। কিছু জিজ্ঞেস করার আগেই রেবেকা বলল, ইমন ঠিকমতো ফিরেছে। তুমি কি কথা বলবে ইমনের সঙ্গে? শওকত বলল, ইমন কি করছে? লেবুর শরবত বানিয়ে দিয়েছি, শরবত খাচ্ছে। তোমরা নিউ ইয়র্ক কবে যাবে? টিকিটের উপর নির্ভর করছে, টিকিট পেলেই চলে যাব। যাবার তারিখটা কি জানাবে? জানাবো। তোমার কোনো ফোন নাম্বার আছে যেখানে জানাতে পারি? না, নেই। লোক পাঠিয়ে খবর দেব। রাখি তাহলে। রেবেকা টেলিফোন রেখে দেবার পর শওকতের মনে হলো ইমনের সঙ্গে কথা বলা হলো না। সে কি আবার টেলিফোন করে ইমনকে চাইবে? তেমন বিশেষ কোনো কথাও তো নেই যে এই মুহূর্তেই বলতে হবে। কেমন আছো ইমন? এখন কি করছো? মাকে দেখে ভালো লাগছে? এর বাইরে তো আর কিছু নেই জিজ্ঞেস করার মতো। শওকত আনিকাকে টেলিফোন করলো। আনিকা ঘুম ঘুম গলায় বলল, কি ব্যাপার? শওকত বলল, কয়টা বাজে? আনিকা বলল, কয়টা বাজে জানার জন্য টেলিফোন করেছ? 10:25। বলো কি, এত রাত হয়েছে? ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ। তাহলে রাখি, পরে কথা হবে। ঘুম যখন ভাঙিয়ে দিয়েছ, কথা বলো। ছেলে কোথায়? মার কাছে চলে গেছে। একা একা লাগছে সেই জন্য টেলিফোন? হয়তো বা। চলে যাবার সময় ছেলে কি কান্নাকাটি করেছে? না। তোমার ছেলে খুব শক্ত। তুমি বোধহয় জানো না, সে আমাকে খুব পছন্দ করেছে। জানি, সে বলেছে। কি বলেছে? অদ্ভুত কথা বলেছে। সে বলেছে আনিকার গানের গলা ক্রিস্টাল গেইলের চেয়েও ভালো। ক্রিস্টাল গেইল কে? আমি জানি না কে। আমেরিকার কোনো পপ সিঙ্গার হবে। আমাকে এমন অনুরোধ করেছে তোমার একটা গানের সিডি যেন তাকে দেই। তুমি যে গান গাইতে পারো তাই তো আমি জানি না। জানার চেষ্টা করনি বলে জানো না। আশেপাশের মানুষদের প্রতি তোমার কৌতূহল খুব কম। হয়তো কম। ভাত খেয়েছ? না। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। সম্ভব হলে আমি এসে তোমাকে ভাত খাইয়ে যেতাম। বুঝতেই পারছো সেটা সম্ভব না। বুঝতে পারছি। আজ রাতে খামারের মালিকের সঙ্গে চাইনিজ খেয়েছি। তার সঙ্গে চাইনিজে যাওয়ার ব্যাপারটা না থাকলে আমি আসতাম। আমার সিক্স সেন্স বলছিল তোমার ছেলে সন্ধ্যাবেলা চলে যাবে। ভালো কথা। খামার মালিকের সঙ্গে চাইনিজ খাওয়ায় তুমি রাগ করনি তো? রাগ করবো কেন? ভদ্রলোককে আমার পছন্দ হয়েছে। সামান্য বোকা সেটা কিছু না। ভদ্রলোক এমন ভাব করছিলেন যেন তিনি অতি তুচ্ছ একজন, আর আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদুষী, রূপে মিস এশিয়া। ভালো তো। কিছু কিছু মানুষ আছে যারা প্রেমিক হিসেবে মোটেই ভালো না, কিন্তু স্বামী হিসেবে অসাধারণ। আদর্শ স্বামী, আদর্শ পিতা। প্রেমিকরা আদর্শ স্বামী হয় না? হয় না। তারা আদর্শ স্বামী যেমন হয় না, আদর্শ পিতাও হয় না। তোমার নিজের কথাই ধরো, তুমি কি আদর্শ পিতা? না। রাগ করলে আমার কথায়? না। প্লিজ রাগ করো না। তোমাকে রাগানোর জন্য আমি কিছু বলছি না। তুমি অসহায় একজন মানুষ। অসহায় মানুষকে রাগাতে নেই। অসহায় মানুষকে কি করতে হয়? করুণা? হ্যাঁ, এরা করুণা ভিক্ষা করে জীবন পার করে দেয়। করুণা পেতে পেতে এরা অভ্যস্ত হয়ে যায়। তখন করুণা না পেলে তাদের ভালো লাগে না। তুমি কি খামার মালিককে বিয়ে করার কথা ভাবছো? একেবারেই যে ভাবছি না তা না। রাতে যখন ঘুমোতে গেছি তখন মনে হয়েছে আগের চ্যাপ্টারটা ফেলে দিয়ে নতুন একটা চ্যাপ্টার লেখা শুরু করলে কেমন হয়। আমার মতামত চাও? আমি কিভাবে আমার জীবন সাজাবো সেটা আমি ঠিক করব। অন্যের মতামত কেন নেব? এখন বাসায় যাও, খাওয়া দাওয়া করে ঘুমাও। আনিকা, আমার ছেলে তোমার জন্য একটা গিফট রেখে গেছে। একদিন এসে নিয়ে যাবে? কি গিফট? এক মুঠো পার্ল। সে মোমবাতি দিয়ে পার্ল বানিয়েছে। তোমার ছেলের মতো শান্ত বুদ্ধির ছেলে আমি আমার জীবনে দেখিনি। আমার জীবনে অনেক হতাশা আছে। তোমার ছেলেকে দেখে আরেকটা হতাশা যুক্ত হয়েছে। সেটা কি? আমার কেন কোনোদিন এরকম একটা ছেলে হবে না? কেন হবে না? অবশ্যই হবে। আনিকা হঠাৎ বলল, তোমার সঙ্গে এখন আর কথা বলতে ভালো লাগছে না, রাখি। শওকত বাসায় ফিরল না। রাত 11:30টার সময় তৌফিকের বাসার দরজার কলিং বেল বাজালো। তৌফিক নিজেই দরজা খুলে দিল। উল্লসিত গলায় বলল, আরে তুই, দি গ্রেট শ? তৌফিক শওকতকে ডাকে শ। এই শ নাকি শওকতের শ না,
শালার শওকত বলল, আছিস কেমন? চমৎকার আছি। বাসায় পার্টি চলছে। তরল নেশা, বায়বীয় নেশা, সব ব্যবস্থাই আছে। তুই ভালো সময় এসেছিস। 12টা 1 মিনিট থেকে বাঁশি শুরু হবে। ওস্তাদ মিনু খান এসেছেন। নাম শুনেছিস মিনু খানের? না। বলিস কি? তুই কোন ভুবনে বাস করিস যে মিনু খানের নাম জানিস না? জমজমাট পার্টিতে ঢুকে শওকত অস্বস্তির মধ্যে পড়ে গেল। অপরিচিত সব নারী পুরুষ, তাদের চোখে দৃষ্টি ঘোর লাগা, গলার স্বর জড়ানো। তৌফিক শওকতকে পরিচয় করিয়ে দিল। হলেও হতে পারত মহান শিল্পী দি গ্রেট শ। একসঙ্গে 25-30 জন চেঁচিয়ে বলল, চিয়ার্স। কেউ একজন হাতের গ্লাস দেয়ালে ছুঁড়ে ফেলল। এই জাতীয় পার্টিতে আনন্দমাত্রা অতিক্রম করলে গ্লাস ভাঙতে হয়, তাই নিয়ম। রাত 12টা 1 মিনিটে ওস্তাদ মিনু খান বাঁশিতে বেহাগ বাজাতে শুরু করলেন। তৌফিক বড় একটা ক্যানভাসের সামনে রং তুলে নিয়ে বসল। বেহাগের সুর সে ক্যানভাসে আনবে, এই উদ্দেশ্যেই আজকের পার্টি। বাঁশিতে বেহাগ বাজছে, তৌফিক ব্রাশ টানছে। তার ব্রাশের টানে কোনো দ্বিধা নেই, যেন সে জানে সে কি করছে। শওকত ঘরের এক কোনায় বসে আছে। তৌফিকের শক্ত হাতে ব্রাশ টানা দেখতে তার ভালো লাগছে। 17-18 বছরের অত্যন্ত রূপবতী এক তরুণী এসে শওকতকে বলল, আপনি শুধু হাতে বসে আছেন, এটা কেমন কথা? খুব ভালো রেড ওয়াইন আছে, পর্তুগিজ, এনে দেব? শওকত বলল, না, আমার শরীর খারাপ। আপনার কি হয়েছে? আমি একজন মানসিক ব্যাধিগ্রস্ত মানুষ। তাই নাকি? মানসিক ব্যাধিগ্রস্ত কোনো মানুষের সঙ্গে আমি আগে কখনো গল্প করিনি। আপনার সঙ্গে কি গল্প করতে পারি? হ্যাঁ, পারেন। আচ্ছা বলুন তো, বাঁশির সুর কি কোনো পেইন্টার তার ক্যানভাসে ধরতে পারেন? দুটো দুরকম জিনিস। কোন অর্থে দুরকম? সুর এবং রং আলাদা কোন অর্থে? আপনি কি সত্যি জবাবটা চান? আপনার কি মনে হয় আমি জবাবটা চাই না? শওকত বলল, আপনি জবাবটা শুনতে চাচ্ছেন না। আপনার কথা বলতে ভালো লাগছে বলেই আপনি কথা বলছেন। মেয়েটি উঠে চলে গেল। শওকতের উঠে চলে যেতে ইচ্ছা করছে, আবার ছবিটা কি দাঁড়ায় সেটাও দেখতে ইচ্ছা করছে। শওকতের মনে হলো ইমনকে এই অনুষ্ঠানে নিয়ে এলে সে মজা পেত। একজন বাঁশি বাজাচ্ছে আর আরেকজন সেই বাঁশির সুর ক্যানভাসে ধরতে চেষ্টা করছে। ছোটদের অদ্ভুত জগতে এই ঘটনা অতি রোমাঞ্চকর। ওস্তাদ বাঁশি ভালো বাজাচ্ছেন, ছবি তত ভালো হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। নীল রঙের নানান শেড পড়ছে। বেহাগের রং কি নীল? শওকত ভাই, একা একা ঝিম ধরে বসে আছেন কেন? আমাকে চিনতে পারছেন? স্কার্ট পরা লাল চুলের এই মহিলাকে চেনা যাচ্ছে না, তবে গলার স্বর চেনা, মিষ্টি গলা। আমি রুমা। ও আচ্ছা, রুমা ভাবি, আমি চিনতে পারিনি। ঘরে ঢোকার পর থেকে মনে মনে খুঁজছিলাম তৌফিকের বউ কোথায়। রুমা বলল, চিনতে পারার কথাও না। আয়নায় যখন নিজেকে দেখি খুবই অচেনা লাগে। চুল রং করিয়েছি, থ্যাবড়া নাক ছিল, 3000 পাউন্ড খরচ করে নাক ঠিক করেছি। নাক ঠিক হয়েছে না? আপনি আর্টিস্ট মানুষ, আপনি ভালো বলতে পারবেন। শওকত বলল, ভাবি, আমি এখন আর্টিস্ট না, আমি ছবি আঁকা ছেড়ে দিয়েছি। ছাড়লেন কেন? ভালো লাগে না। বাঁশির সুরের সঙ্গে ছবি আঁকার ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? তেমন ভালো লাগছে না। সময়ের সঙ্গে সঙ্গে আর্টের ফর্ম বদলাবে, অনেক পপ জিনিস ঢুকে যাবে। আর্টকে জনপ্রিয় করার জন্য এর প্রয়োজনীয়তা আছে। আছে হয়তো। হয়তো বলবেন না ভাই, নিশ্চয়ই আছে। আগে ক্রিকেট খেলা হতো 5 দিন, এখন হচ্ছে ওয়ানডে। সময়ের সঙ্গে সবকিছুকেই তাল মিলিয়ে চলতে হবে। শওকত হাসল। রুমা ভাবির মতো 100% খাঁটি বাঙালি মেয়ের তর্ক করার ভঙ্গিতে কথা বলা দেখতে মজা লাগছে। ভাই, আপনার হাত খালি কেন? অন্য কিছু না খান। শ্যাম্পেনের বোতল খোলা হয়েছে, শ্যাম্পেন খান। আমার সঙ্গে গ্লাস ঠোকাঠুকি করে শ্যাম্পেন খেতে হবে। নিয়ে আসি? আজ আমাদের একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কি? আজ আমাদের বিয়ের দিন। আপনি কেন ভুলে গেলেন? আমরা গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম, আপনি সাক্ষী দিলেন। আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, আপনি আমাদের 300 টাকা দিলেন, মনে পড়েছে? ঘটনাটা মনে পড়েছে, কত টাকা দিয়েছিলাম মনে নেই। আমার মনে আছে, টাকাটা আপনি দিয়েছিলেন আমার হাতে। কি কষ্টের দিন যে গেছে। পুরনো দিনের কথা আমার অবশ্য মনে পড়ে না। অ্যালকোহল বেশি খেয়ে ফেললে তখন মনে আসে। ভাই, আনি আপনার জন্য 1 গ্লাস শ্যাম্পেন? আনুন। আপনার বন্ধু স্পেনে একটা ফ্ল্যাট কিনেছেন। ওইসব দেশে বাড়িঘর কেনা খুব সহজ, সামান্য কিছু ডাউন পেমেন্ট করলেই কেনা যায়। একবার আসুন না স্পেনে, আপনাদের মতো আর্টিস্টদের জন্য ইন্টারেস্টিং জায়গা। শওকত আবারও হাসল। পার্টি তার ভালো লাগতে শুরু করেছে।
ঘরের আলো কমিয়ে দেয়া হয়েছে। ওস্তাদ বংশীবাদক ভালো বাজাচ্ছেন। নিমন্ত্রিত অতিথিরা ছোট ছোট দলে ভাগ হয়ে নিচু গলায় গল্প করছেন। মাঝে মাঝে গ্লাসের টুংটাং শোনা যাচ্ছে। মনে হচ্ছে বিদেশি কোনো ছবির দৃশ্য। মন্দ কি? শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে শওকত প্রায় ফিসফিস করে বলল, এইখানেই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকটি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। রুমা তার হাতে গ্লাস ধরিয়ে দিয়ে চলে গেছে। একের পর এক কবিতা আবৃত্তি করলেও এখন আর কেউ চোখ সরু করে তার দিকে তাকাবে না। শওকত কবিতা মনে করার চেষ্টা করছে, মনে পড়ছে না। শওকত ঘোর লাগা মাথায় অনেক রাতে বাসায় ফিরল। ঘুমে চোখ জড়িয়ে আসছে, আবার ঘুম আসছে না, এমন অবস্থা। এই অবস্থার সুন্দর ইংরেজি নাম আছে, নামটা মনে আসছে না। ইমন বাসায় থাকলে তাকে জিজ্ঞেস করা যেত। ইমন নেই। আবার কখনো কি তাকে পাওয়া যাবে? 5, 7, 8 বছর পর হয়তো সে এলো। তখন যদি বলা হয়, হ্যালো বেবি, চা বানানো মনে আছে? খুব কড়া করে 1 কাপ চা বানাও, দুধ চিনি সবই বেশি বেশি দেবে। ইমনের আর না আসাই ভালো। অভ্যস্ত জীবনে হঠাৎ ঘূর্ণির কোনো প্রয়োজন নেই। সবাই সবার নিজের জীবনে থাকুক। প্রতিটি জীবন নদীর মতো। একটা নদীর সঙ্গে আরেকটা নদীর মিলেমিশে যাওয়া খুব খারাপ ব্যাপার। শওকত রাত 3:30টায় মগ ভর্তি করে চা বানালো। ঘুমানোর আগে কড়া 1 কাপ চা খেলে তার ঘুম ভালো হয়। আজ এমনিতেই ভালো ঘুম হবে, তারপরেও অভ্যাস ঠিক রাখা। মানুষ এমন এক প্রাণী যে যে কোনো মূল্যে অভ্যাস ধরে রাখার চেষ্টা করে। সবকিছু চলে যাক, শুধু অভ্যাসটা থাকুক। ঘুম আসছে না। অনেকদিন পর তাকে অনিদ্রা ব্যাধিতে ধরেছে। আধ্যাত্মিক মানুষদের ব্যাধি এপিলেপসি, আর সৃষ্টিশীল মানুষদের ব্যাধি অনিদ্রা। সে এখন কোনো সৃষ্টিশীল মানুষ না, সে এখন হাবুগাবু মানুষ। হাবুগাবুরা খায় দায়, বাথরুমে যায়, রাতে আরাম করে ঘুমায়। জানালায় দিনের আলো ঢোকার পর শওকত ঘুমোতে গেল। পাশাপাশি দুটা বালিশ, একটা তার জন্যে, আর একটা ইমনের জন্যে। ইমনের বালিশের এখন আর প্রয়োজন নেই। এই বালিশ সরিয়ে ফেলা ভালো। স্মৃতির মতো অস্পষ্ট বায়বীয় কোনো বিষয় জমা করতে নেই। শওকত ইমনের বালিশটা তুলে নিজের মাথার নিচে রাখতে গিয়ে দেখল, বালিশের নিচে ক্রিসমাস ট্রি আঁকা খাম। খামের উপর বাংলায় লেখা বাবা। ভেতরের কার্ডটা ইংরেজিতে লেখা, ক্রিসমাসের অভিনন্দন। কার্ডের সাদা পৃষ্ঠায় ইমন আবার সবুজ পেন্সিল দিয়ে গুটি গুটি করে ইংরেজিতে 8-9 লাইন লিখেছে। ইংরেজির বাংলা তর্জমা অনেকটা এরকম, আমি কল্পনায় ভেবে রেখেছিলাম তুমি কেমন। কল্পনার সঙ্গে মোটেও মিলেনি। তুমি কল্পনার বাবার চেয়েও অনেক বেশি ভালো। তুমি ছবি আঁকা ভুলে গেছো কেন? ছোটরা অনেক কিছু ভুলে যায়, বড়রা তো ভোলে না। তুমি কেন ভুলে গেলে? ইমন খুব আগ্রহ করে কি যেন আঁকছে। এলিয়েনের ছবি হওয়ার সম্ভাবনা। শিশুরা একটা বয়সে এলিয়েনের ছবি আঁকতে পছন্দ করে। আমেরিকান শিশু মনস্তত্ত্ববিদরা বিষয়টা নিয়ে নানান গবেষণা করেছেন। গবেষণার ফলাফল পত্রপত্রিকায় প্রকাশিতও হচ্ছে। মোটামুটি একটা সিদ্ধান্তে আসা হয়েছে যে এলিয়েনদের ছবি আঁকা শিশুর মনোজগতের এলিয়েনেশনের সঙ্গে সম্পর্কিত না। রেবেকা এসে ছেলের পাশে বসলেন। ইমন মার দিকে তাকিয়ে হাসল, আবার ছবি আঁকায় ফিরে গেল। ছবি আঁকায় ছেলের ভালো ঝোঁক আছে। জেনেটিক কোনো কারণ কি আছে? বাবার ছবি আঁকা চলে এসেছে ছেলের মধ্যে। হ্যালো ইমন। হ্যালো। বাবার কাছে এই কদিনে কি করলে কিছু তো বললে না। কিছু করিনি। কিছুই করনি? গল্প করার মতো কিছু করিনি। ঘরে বসে সময় কাটিয়েছ? হুম। বাবার ছবি আঁকা দেখেছ? না। দেখনি কেন? বাবা ছবি আঁকা ভুলে গেছে। তোমার বাবা তোমাকে কথা বলেছে? হ্যাঁ। তুমি জিজ্ঞেস করনি কেন? একটা মানুষ এত সুন্দর ছবি আঁকতো, সে ছবি আঁকা কিভাবে ভুলে গেল? ইমন জবাব দিল না। তার চোখ মুখ খানিকটা শক্ত হয়েছে, লক্ষণ ভালো না। সে মনে হয় আর কোনো প্রশ্নের জবাব দেবে না। তাকে সহজ করার বুদ্ধি হচ্ছে আর কোনো প্রশ্ন না করে নিজের মনে বকবক করে যাওয়া। রেবেকা এখন যদি অনেকক্ষণ এক নাগাড়ে কথা বলে, তাহলে ইমনের মুখের চামড়া শক্ত ভাঁজ কোমল হতে শুরু করবে। রেবেকা গল্প শুরু করলেন। তোমার বাবার স্পেশালিটি কি ছিল জানো? পেন্সিল পোর্ট্রেট। সে কি করতো শোনো। হাতে একটা পেন্সিল নিত, যার পোর্ট্রেট আঁকতে হবে তার দিকে 5-6 মিনিট তাকিয়ে থাকতো।
তারপর অতি দ্রুত তার ছবিটি আঁকত। যখন আঁকত তখন সে আর অন্য কোনো দিকে তাকাতো না। তার পোর্ট্রেট আঁকার দৃশ্য দেখতে পারলে তুমি খুব মজা পেতে। দেখলে মনে হবে কাগজে ঝড় উঠছে। কিছুক্ষণ পর পর পটপট শব্দ। ইমন আগ্রহ নিয়ে বলল, পটপট শব্দ কেন মা? পেন্সিলের শীষ ভাঙার শব্দ। সে এত জোরে পেন্সিল টানতো যে পেন্সিলের শীষ ভেঙে যেত। এই জন্য পোর্ট্রেট করার সময় সে হাতের কাছে এক গাদা পেন্সিল রাখত। বাবা কি তোমার কোনো পোর্ট্রেট করেছে? একটা করেছে। সেটা কোথায়? আমার কাছে আছে, এখানে না, নিউ জার্সির অ্যাপার্টমেন্টে। যেদিন তুমি বিয়ে করবে সেদিন তোমাকে এই ছবিটা সুন্দর একটা ফ্রেমে বাঁধিয়ে গিফট করব। ইমন, তুমি বিয়ে করবে না? করব। কিরকম মেয়ে করবে বলো তো দেখি? বাবাকে একবার বলেছি, আবার বলতে ইচ্ছা করছে না। রেবেকা বিস্মিত হয়ে বললেন, তাহলে তো তুমি বাবাকে অনেক গোপন কথা বলেছ। আমি যতদূর জানি মিস্টার অ্যান্ডারসনকেও তুমি অনেক গোপন কথা বলো, তাই না? হ্যাঁ। মিস্টার অ্যান্ডারসন এবং তোমার বাবা, এই দুজনের মধ্যে কাকে তোমার বেশি পছন্দ হয়েছে? এমন ছবি আঁকা বন্ধ করে মার দিকে তাকালো। শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তুমি আগে বলো, তারপর আমি বলবো। রেবেকা ইমনের মতোই শান্ত গলায় বলল, তোমার বাবা ভালো। ইমন সঙ্গে সঙ্গে বলল, তাহলে তুমি বাবাকে বাদ দিলে কেন? রেবেকা জবাব না দিয়ে ছেলের দিকে তাকালেন। ইমন মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে জবাব শুনতে চায়। শিশুরা মাঝে মাঝে শক্ত অবস্থান নিতে পারে। রেবেকা ছোট্ট নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, কিছু ব্যাপার আছে বড়দের, ছোটরা সেই ব্যাপারগুলি বুঝতে পারে না। তুমি যখন বড় হবে তখন বুঝবে। তোমার বাবা অবশ্যই ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে আমার মনের মিল হয়নি। মনের মিল না হলে দুজন মানুষ একসঙ্গে থাকতে পারে না, বুঝতে পারছো? না। তোমার স্কুলে একজন স্টুডেন্ট আছে না, বব নাম? ববের সঙ্গে তোমার কি ভাব আছে? সে খুবই দুষ্ট। তুমি একবার তার কাঁধে কামড় দিয়ে রক্তারক্তি করেছ। তুমি যেমন বলছো বব দুষ্ট, ঠিক একইভাবে বব তার মাকে বলেছে তুমি দুষ্ট। এখন বলো, তোমরা দুজন কি একসঙ্গে থাকতে পারবে? না। আমার এবং তোমার বাবার ব্যাপারটাও সেরকম। মিস্টার অ্যান্ডারসনের সঙ্গে কি তোমার মনের মিল হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাকে তো তুমিও খুব পছন্দ করো, করো না? হ্যাঁ। যাকে তুমি পছন্দ করতে পারো তাকে তো আমিও পছন্দ করতে পারি, পারি না? হ্যাঁ, পারো। তাহলে তুমি কাঁদছো কেন? ইমন চোখ মুছতে মুছতে বলল, আই এম সরি। শুধু শুধু কাঁদবে না। ইমন, কান্না বন্ধ করো। ইমন প্রাণপণ চেষ্টা করলো কান্না বন্ধ করতে। রেবেকা বলল, তুমি যদি আরো কিছু বলতে চাও বলতে পারো। কিছু বলতে চাও? চাই। বলো। আমি খুব মন দিয়ে তোমার কথা শুনবো, তোমার প্রশ্নের জবাব দেব। ইমন কান্না থামানোর চেষ্টা করতে করতে বলল, মা, আমরা চারজন কি একসঙ্গে থাকতে পারি? রেবেকা অবাক হয়ে বললেন, চারজন মানে কোন চারজন? ইমন বলল, তুমি, বাবা, মিস্টার অ্যান্ডারসন এবং আমি। না ইমন, এটা সম্ভব না। তবে তুমি যদি তোমার বাবার সঙ্গে থাকতে চাও, আমি সেই ব্যবস্থা করতে রাজি আছি। আমি তোমাকে তোমার বাবার কাছে রেখে চলে যাব। থাকতে চাও তোমার বাবার সঙ্গে? ইমন নাসূচক মাথা নাড়ল। সে তার বাবার সঙ্গে থাকতে চায় না। রেবেকা বললেন, ইমন, বাথরুমে যাও, চোখে মুখে পানি দিয়ে আসো। ইমন বাধ্য ছেলের মতো বাথরুমে ঢুকল। বাথরুমের দরজা বন্ধ, কল ছাড়া হয়েছে। রেবেকা শুনতে পাচ্ছেন পানির শব্দের সঙ্গে ছেলের কান্নার শব্দ মিশে যাচ্ছে। তিনি বিড়বিড় করে বললেন, আহারে আমার বাবু, আহারে। মতিউর রহমান হাউমাউ করে কাঁদছেন, মনোয়ারা কাঁদছেন। তাদের জীবনে আজ আনন্দের একটা দিন। এই আনন্দে শব্দ করে কাঁদা যায়। কিছুক্ষণ আগে আনিকার বিয়ে হয়েছে। 3 লক্ষ টাকা কাবিন, 50,000 টাকা উসুল। আনিকা লাল রঙের বেনারসি পরেছে। তাড়াহুড়া করে শাড়ি কেনা হয়েছে, ব্লাউজ বানানো সম্ভব হয়নি। আনিকা পুরনো ব্লাউজ পরেছে। শাড়ি দিয়ে নিজেকে এমনভাবে ঢেকে রেখেছে যে ব্লাউজ দেখা যাচ্ছে না। লাল শাড়িতে এলোমেলো সাজেও আনিকাকে সুন্দর লাগছে। মনে হচ্ছে তার বয়স অনেক কমে গেছে। মিতুর স্বামী ক্যামেরা হাতে ঘুরছে। প্রচুর ছবি তোলা হচ্ছে। বাবা মার মাঝখানে আনিকা, বরের সঙ্গে আনিকা। বর আনিকাকে শরবত খাওয়াচ্ছে, তার ছবি। কাজী সাহেব দোয়া পড়ছেন, তার ছবি। সবাইকে খেজুর দেয়া হচ্ছে, তার ছবি। এক পর্যায়ে আনিকা বলল, শওকত ভাইয়ের সঙ্গে আমি একটা ছবি তুলব। দীর্ঘদিন পর
শওকতকে সে শওকত না ডেকে শওকত ভাই ডাকলো। ছবি তোলা হলো। আনিকা বলল, শওকত ভাই, আমি যে সত্যি সত্যি বিয়ে করে ফেলবো তা বোধহয় ভাবেননি। শওকত বলল, না, ভাবিনি। আজ যে তোমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান তাও ভাবিনি। অবাক হননি? হ্যাঁ, হয়েছি। আমি যখন খুব জরুরি খবর পাঠালাম ইমনের বানানো মোমের মুক্তা নিয়ে চলে আসুন, তখনও নিশ্চয়ই কিছু বুঝতে পারেননি। বুঝতে পারিনি। আনিকা বলল, আমি ভেবে রেখেছিলাম বিয়ে যখন পড়ানো হবে তখন আমার গলায় মুক্তার মালা থাকবে। সমস্যা হলো এই মুক্তাগুলি দিয়ে মালা গাঁথা যায় না। সুই ঢুকাতে গেলেই মুক্তা ভেঙে যায়। আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন তো কি করে মালা গাঁথা যায়। সে কি দেশে আছে না চলে গেছে? দেশে আছে। আগামীকাল রাত 3টায় চলে যাবে। তার টেলিফোন নাম্বার দিন, আমি তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল, আমি যখন বিয়ে করব আমি তাকে জানাবো, সে যখন বিয়ে করবে সে আমাকে জানাবে। আমরা দুজন দুজনের বিয়েতে উপস্থিত থাকব। শওকত টেলিফোন নাম্বার দিল। আনিকা বলল, আপনি আমার বরের সঙ্গে কথা বলুন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলবো। আর একটা কথা, আপনি কিন্তু না খেয়ে যাবেন না। আজকের রান্না আমি নিজে রেঁধেছি। জীবনে কখনো শুনেছেন কোনো মেয়ে তার নিজের বিয়ের রান্না নিজে রেঁধেছে? না, শুনিনি। এখন বুঝতে পারছেন তো আমি খুব অন্যরকম একটা মেয়ে? বুঝতে পারছি। সিন্দাবাদের ভূত ঘাট থেকে নেমে গেছে। নিজেকে হালকা লাগছে না শওকত ভাই? শওকত কিছু বলল না। আনিকা বলল, সবার সঙ্গে বসে থাকতে যদি আপনার অস্বস্তি লাগে আপনি মৃত্যুর ঘরে বসতে পারেন, মৃত্যুর ঘর খালি আছে। কিংবা আপনি রাগ চৌকিতেও বসতে পারেন, রাগ চৌকিও খালি। শওকত বলল, তুমি আমাকে নিয়ে ব্যস্ত হও না, আমি ভালো আছি। আনিকা বলল, ভালো থাকলেই ভালো। আজ একটা শুভ দিন, আমি চাই শুভ দিনে সবাই ভালো থাকুক। ঘরোয়াভাবে বিয়ে। বরের কয়েকজন আত্মীয় স্বজন এসেছে। মৃত্যু তার শ্বশুর এবং স্বামীকে নিয়ে এসেছে। বাইরের লোক বলতে শওকত। শওকত বারান্দায় রাগ চৌকিতে বসতে গিয়ে দেখে মধ্যবয়স্ক এক লোক ফুটফুটে একটা মেয়ে নিয়ে রাগ চৌকিতে বসে আছে। সেই লোক শওকতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলল, স্যার, ভালো আছেন? শওকত বিস্মিত হয়ে বলল, ভালো আছি। আপনাকে কিন্তু চিনতে পারছি না। আমার নাম আকবর, এটা আমার মেয়ে, নাম উজ্জ্বলা। এখন কি চিনেছেন? না। আকবর গলা নামিয়ে বলল, আপনাকে আর আপাকে মগবাজার কাজী অফিসে নিয়ে গিয়েছিলাম। আপার সঙ্গে আপনার বিয়ের কথা ছিল। ও আচ্ছা, আপনি সেই লোক। আকবর বলল, আপা আমাকে খুবই স্নেহ করেন। হঠাৎ ওনার বিয়ে ঠিক হয়ে গেল, উনি আমাকে মোবাইলে খবর দিলেন। ওনার কাছে আমার মোবাইল নাম্বার আছে। ভালো তো। আপনার কিছু লাগলে আমাকে বলবেন, ব্যবস্থা করব। আমি এই বাড়ির ঘরের মানুষের মতো। চা খাবেন? আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। আপনি বিশ্রাম করেন, আমি কাজকর্মের অবস্থা দেখি। আপার কোনো ভাই না থাকায় সমস্যা হয়েছে। বিয়ে শাদীর মতো অনুষ্ঠানে কাজকর্ম করতে পারে এমন পুরুষ মানুষ দরকার। আকবর তার কন্যাকে নিয়ে চলে যাবার পরপর আনিকার বর জামাল এসে পাশে বসল। শওকত বলল, একদিন আমি আপনার খামার বাড়ি দেখতে যাব। জামাল বলল, অবশ্যই যাবেন, রাতে থাকবেন। শহর থেকে যেসব গেস্টরা যান তাদের জন্য রেস্ট হাউসের মতো বানিয়েছি। 3টা ঘর আছে, একটা এসি লাগানোর ব্যবস্থা রাখা আছে, এখনো লাগানো হয়নি। গন্ডগ্রামে এসি দেয়া ঘর, ভালো তো? আপনার দেখতে ভালো লাগবে। গেস্ট হাউসের সামনের ফুলের বাগান সম্পূর্ণ আমার নিজের হাতে করা। মালি অবশ্য আছে। জামাল ছেলেটাকে শওকতের পছন্দ হলো। তার চোখে স্বপ্ন আছে। জীবনের লক্ষ্য স্থির করে সে এগোচ্ছে। এই ধরনের ছেলেরা সহজে লক্ষ্যভ্রষ্ট হয় না। শওকত ভাই, আপনার কথা আমি আমার স্ত্রীর কাছে অনেক শুনেছি। একদিন যদি গ্রামে আসেন খুব খুশি হব। শওকত হাসল। 15 মিনিট হয়নি বিয়ে হয়েছে, এখনই সে এমনভাবে বলছে আমার স্ত্রী, যে শুনতে ভালো লাগছে। এত অহংকার নিয়ে আমার স্ত্রী বোধহয় এর আগে কেউ বলেনি। ছেলেটার চেহারা ভালো, গায়ের রঙও নিশ্চয়ই ফর্সা ছিল। রোদে পুড়ে সেই রং তামাটে হয়েছে। ইউরোপিয়ানরা এই রং খুব পছন্দ করে। ছেলেটা এখন কথা বেশি বলছে, তবে সে খুব বেশি কথা বলে এমন মনে হচ্ছে না। বিয়ের উত্তেজনায় জড়তা কেটে গেছে। মানসিক উত্তেজনা এক এক মানুষকে এক একভাবে বদলায়। শওকত তাকিয়ে আছে। জামাল চিটাগাঙ্গের হলদিয়া নদীর রুইপোনা কিভাবে ঢাকায় এনেছে তার গল্প করছে। গল্প বলার ভঙ্গি থেকে সবারই মনে হবে এটা কোনো দুর্দান্ত ডিটেকটিভ গল্প। মাছের পোনা আনা হচ্ছে না,
এনরিস্ট ইউরেনিয়াম আনা হচ্ছে, পদে পদে ক্লাইম্যাক্স। গল্প যেখানে এন্ড ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে সেখানে আনিকা ঢুকলো। জামালের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই, তোমার সঙ্গে একটা মাইক্রোবাস আছে না? জামাল বলল, আছে। আনিকা বলল, আমি ঠিকানা দিচ্ছি, ড্রাইভারকে পাঠাও, আমার বড় খালা আর ছোট খালাকে নিয়ে আসবে। জামাল বলল, আমি সঙ্গে যাই? ওনারা মুরব্বী মানুষ, ড্রাইভার দিয়ে ওনাদের আনানো ঠিক হবে না। আনিকা বলল, তোমার যেতে হবে না, তোমার এখানে কাজ আছে। ড্রাইভারকে কিছু টাকা দিয়ে দাও। 1 লিটার 6টা কোক আনবে, 3টা 7 আপ আনবে, ঠান্ডা হয়ে যেন। আর কিছু? আর কিছু লাগবে না, তুমি হাত মুখ ধুয়ে আসো, ঘামে মুখ তেলতেলা হয়ে আছে। জামাল শওকতের দিকে তাকিয়ে বলল, ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে বাকি গল্পটা বলবো। আমাকে শুধু ধরিয়ে দিতে হবে, যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। কোথায় শেষ করেছি মনে আছে তো? শওকত বলল, মনে আছে। একসময় আপনার কাছে মনে হলো পানিতে অক্সিজেন কমে আসছে, কারণ মাছের পোনাগুলি ঘন ঘন পানিতে ভেসে উঠছে। জামাল বলল, এটা সমস্যার মাত্র শুরু, সবটা না শুনলে বুঝবেন না, এক্ষুনি আসছি। জামাল অতি ব্যস্ত ভঙ্গিতে ঘর থেকে বের হলো। শওকত বলল, তোমরা এত স্বাভাবিকভাবে কথা বলছো দেখে ভালো লাগছে। আনিকা বলল, ও একটু বোকা, এত স্বাভাবিক ভঙ্গিতে কথা বলাটা যে খুবই অস্বাভাবিক, বোকা বলেই সে তা ধরতে পারছে না। তুমি অতি বুদ্ধিমতী হয়েও কিন্তু স্বাভাবিক আচরণ করছো। আনিকা বলল, মেয়ে হলো পানির মতো, বর্ণহীন। যে পাত্রে তাকে রাখা হবে সে সেই পাত্রের রং তার গায়ে মাখবে। বোকার সঙ্গে যে মেয়ের বিয়ে হবে তার হাবভাব হয়ে যাবে বোকার মতো, আর সেটাই ভালো। তোমার আনন্দিত মুখ দেখতে ভালো লাগছে। আনিকা বলল, ভালো লাগলেই ভালো। কিছুক্ষণ আগে আপনার পুত্রের সঙ্গে আমার কথা হয়েছে, তাকে আমি আমার বিয়েতে দাওয়াত দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে সে আসছে, তার মা গাড়ি দিয়ে তাকে পাঠাচ্ছেন। শওকত বিস্মিত হয়ে বলল, তাই নাকি? আনিকা বলল, আমিও খুব অবাক হয়েছি। আপনার ছেলে বলেছে তাকে 10-15 মিনিট সময় দিলেই সে মুক্তার মালা বানিয়ে দেবে। আলপিন গরম করে মুক্তোর গায়ে ফুটো করতে হবে। আপনি চা খাবেন? শওকত বলল, না, আমার খুব চা খেতে ইচ্ছা করছে। আপনি যদি খান আমি আপনার সঙ্গে 1 কাপ চা খাবো। বাকি জীবনে আর হয়তো আপনার সঙ্গে চা খাওয়া হবে না। আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি, পড়ে থাকবো গ্রামে। চাকরি? তোমার চাকরির কি হবে? আনিকা বলল, চাকরি করব না, স্বামীর খামার দেখব, হাঁস মুরগি পালবো, স্বামীর সেবা করব। ভাগ্য ভালো হলে ইমনের মতো সুন্দর বুদ্ধিমান 2-1টা ছেলে মেয়ে হয়তো আমাদের হবে। তাদেরকে আদর মমতা ভালোবাসায় বড় করব। আপনার কি মনে হয় আমি পারবো না? শওকত বলল, অবশ্যই পারবে। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি পারবে। থ্যাংক ইউ, আমি পারতে চাই। ইমনের মুক্তার মালা তৈরি হয়েছে। সময় বেশি লেগেছে, কারণ পুরনো মুক্তা ফেলে দিয়ে মোম গলিয়ে নতুন মুক্তা বানানো হয়েছে। কাজটা ইমন একা করেনি, শওকত তাকে সাহায্য করেছে। যে গভীর মনোযোগের সঙ্গে দুজন কাজ করেছে সে মনোযোগ দেখার মতো। শেষ পর্যায়ে জামাল এসে তাদের সঙ্গে যুক্ত হলো। দেখা গেল মুক্তা বানানোর ব্যাপারে তার স্বাভাবিক দক্ষতা আছে। হাত না কাঁপিয়ে সে গলন্ত মোম ফেলতে পারে। একটা মুক্তা আরেকটা মুক্তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে না। মুক্তার মালা গলায় দিয়ে আনিকা ইমনকে কোলে নিয়ে গালে চুমু খেলো। তারপর নিচু হয়ে শওকতকে পা ছুঁয়ে সালাম করল। তখনও ইমন তার কোলে। চুমু খাওয়ায় ইমন যতটুকু লজ্জা পেয়েছিল, সালাম করায় শওকত ঠিক ততটুকুই লজ্জা পেল। আনিকা বলল, শওকত ভাই, আমি আপনার ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ দাঁড়াই। আপনি আমাদের দুজনের একটা পোর্ট্রেট করে দিন। কাগজ আর গাদাখানিক পেন্সিল আমি আনিয়ে রেখেছি। আজ সারা দুপুর বসে বসে পেন্সিল কেটেছি। ব্লেড দিয়ে পেন্সিল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছি। এই দেখেন কাটা আঙুল। শওকত বলল, ছবি আঁকা ভুলে গেছি আনিকা। চেষ্টা করে দেখুন, তাকান আমাদের দিকে। আমাদের দেখতে সুন্দর লাগছে না? শওকত তাকালো। সে অবাক হয়ে দেখল আনিকার চোখ জলে টলমল করছে। শুধু তাই না, ইমনেরও চোখ ভর্তি জল। আহারে, কি সুন্দর কম্পোজিশন, কি সুন্দর। চোখ থেকে জল গড়িয়ে পড়লে এই কম্পোজিশন নষ্ট হয়ে যাবে। শওকতকে যা করতে হবে তা হচ্ছে এই দৃশ্যটা মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাদের দিকে আর তাকানো যাবে না। পোর্ট্রেট করতে হবে স্মৃতি থেকে। শওকত হাত বাড়িয়ে বলল, দেখি কাগজ দেখি। অতি দ্রুত সে পেন্সিল টানছে, কোনো দিকেই তাকাচ্ছে না। অন্যদিকে তাকানোর সময় তার নেই। অনেক অনেক দিন পর তার মাথায় পুরনো ঝড় উঠেছে। কি ভয়ঙ্কর, অথচ কি মধুর সেই ঝড়। ইমন একগাদা পেন্সিল হাতে দাঁড়িয়ে আছে।
বাবার হাতের পেন্সিল ভেঙে যেতেই সে পেন্সিল এগিয়ে দিচ্ছে। তার খুব ইচ্ছা করছে পোর্ট্রেটটা কেমন হচ্ছে ওকে দিয়ে দেখতে। সেটা সম্ভব হচ্ছে না, তবে না দেখেও এমন বুঝতে পারছে বাবা অসাধারণ একটা পোর্ট্রেট আঁকছেন। নিমন্ত্রিত অতিথিরা সবাই শওকতকে ঘিরে দাঁড়িয়ে আছেন, তাদের চোখে কৌতূহল এবং বিস্ময়। একটু দূরে আনিকা দাঁড়িয়ে, সে ক্রমাগত কাঁদছে। আনিকার পাশে জামাল বিব্রত মুখে দাঁড়িয়ে। আনিকা তার দিকে তাকিয়ে বলল, এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি কাঁদছি দেখছো না? আমার হাত ধরো। নাকি হাত ধরতে লজ্জা লাগছে? জামাল হাত ধরল, নিচু গলায় বলল, এত কাঁদছো কেন? আনিকা ধরা গলায় বলল, শওকত ভাইয়ের একটা অসুখ হয়েছিল, অসুখটা আমি সারিয়ে দিয়েছি, এই আনন্দে কাঁদছি। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বই পড়ুন, বই শুনুন এবং বইয়ের সঙ্গে থাকুন। আজকের জন্য টাটা।